ডায়রিয়াতে 95% কেসে 95% কেসে কি হয় ডিউ টু ভাইরাস। তো ভাইরাসটা হলো 95%, আর 5% যেগুলো থাকে সেগুলো তোমার ওই যে আমরা যে ইকোলাই, কেমন ইকোলাই হতে পারে, তারপরে তোমার ওই যে কি বলছো তুমি অ্যান্টিবায়োটিক লেগে তো সারা ডায়রিয়া লুজ মোশন করে না, জিয়ারিয়া হতে পারে, জিয়ারিয়া অ্যান্টিবায়োটিক যেজন্য হতে পারে, ক্যাম্পারেবল যেজন্য হতে পারে, একটা আছে তোমার কিটোস্পোডিয়াম হতে পারে, হ্যাঁ ভিব্রিও কলেরি হতে পারে। এইগুলো হলো তোমার আদার দেন ভাইরাস। এখন এই 95% ক্ষেত্রে যখন আমার ভাইরাস দিয়ে হয় তাহলে আমার অ্যান্টিবায়োটিক তো 95% প্রয়োজন নেই, আছে 5% ক্ষেত্রে প্রয়োজন আছে। 5% কোনটা যদি ভিব্রিও কলেরি হয়, তো ভিব্রিও কলেরি দেখলে বোঝা যায়, একবার দুবার পায়খানা করলে বাচ্চা শকে চলে যায়, একটা ইপিডেমিক একটা হিস্ট্রি থাকে, হ্যাঁ, বা এন্ডেমিক একটা হিস্ট্রি থাকে, অথবা যে আমরা দেখলাম যে তার ওয়াটারটা কি হয় রাইস ওয়াটার স্টুল, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেবো নাকি। আচ্ছা, এবার ইকোলাই, ইকোলার মধ্যে 5টা ভ্যারাইটি আছে, কি আছে এন্টারোটক্সিজেনিক, এন্টারোহ্যামোরেজিক, এন্টারোঅ্যাডারেন্ট, এন্টারোইনভেসিভ, 4টাই তো, 4টার মধ্যে কোনোটার অ্যান্টিবায়োটিক দরকার নেই, সব সালনিমিটি। ক্যাম্পাইলোব্যাক্টার যেজন্য অ্যান্টিবায়োটিক দরকার নেই, কিটোস্পোডিয়াম অ্যান্টিবায়োটিক দরকার নেই। তাহলে কি আছে আমার, আমার আছে যদি ডায়রিয়া ডিউ টু ওয়েমিক ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি টাইপ ডায়রিয়া হয়, ব্যাসিলারি ডিসেন্ট্রি, জিয়ারডিয়াসিস, কলেরা, এই 4টা ক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক দেবো। তাহলে আমি কি দিব, সিগুলোসিস হয়, ভিব্রিও কলেরি হয় বা কলেরা হয়, আর কি বললাম যে জিয়ারডিয়াসিস হয়, অ্যান্টাইমিয়া হিস্টোলাইটিকা হয়, সেক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক দেবো। তো এগুলো তো আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারি, ক্লিনিক্যালি পরীক্ষা ছাড়া ডায়াগনোস করতে পারি না আমরা, হ্যাঁ। এভিক্স টুল আমরা চিনতে পারি, ব্যাসিলারি ডিসিজ টুল আমরা চিনতে পারি, হিস্ট্রি নিলে বুঝতে পারি আমরা, ভিব্রিও কলেরি হিস্ট্রি নিলে বুঝতে পারি আমরা, জিয়ারডিয়াসিস হিস্ট্রি নিলে বুঝতে পারি আমরা। তাহলে এগুলোর জন্য কোনো অ্যান্টিবায়োটিক দিতে হবে, আর অন্যগুলোর জন্য কোনো অ্যান্টিবায়োটিক নেই। এই জন্য আমরা ডায়রিয়া রোগীদেরকে কোনো অ্যান্টিবায়োটিক দিই না। আমাদের ওয়ার্ডের মধ্যে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিই একদম পাকা না। এখন ডায়রিয়া রোগী যখন তোমার কাছে আসে, যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয় বা সাম ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রে অনেক সময় রোগীদের ফিভার থাকে, ফিভারটা কিরকম 99-100, এটা দেখে তোমরা অ্যান্টিবায়োটিক দিবা। তুমি যখন ডিহাইড্রেশনটা তার কারেকশন করে ফেলবা, জ্বর নাই, ডিহাইড্রেশন থেকে একটা ফিভার আসতে পারে, ডিহাইড্রেশন থেকে একটা ফিভার আসতে পারে, কেমন। যদি এরপরে জ্বর পারসিস্ট করে 100, 2, 3, 4, তখন তুমি চিন্তা করবা যে এটা হয়তো ফুড পয়জনিং হতে পারে বা অন্য কোনো ব্যাকটেরিয়াল প্যাথোজেন হতে পারে। সেক্ষেত্রে তুমি হিস্ট্রি নিয়ে কনসিডার করবে যে অ্যান্টিবায়োটিক দিবে কি দিবা না। তাহলে আমরা আজকের আলোচনায় আমরা কি শিখলাম, ডায়রিয়া রোগীদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দেব না, ব্রঙ্কিওলাইটিস রোগীদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দিব না, ব্রঙ্কিয়াল আজমাতে আমরা অ্যান্টিবায়োটিক দিব না, শুধু অ্যান্টিবায়োটিক দিব নিউমোনিয়া, কেমন। আবার নিউমোনিয়া মতে আবার 2 রকম আছে, ভাইরাল নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। ভাইরাল নিউমোনিয়া আমরা দিব না, ভাইরাল নিউমোনিয়া বোঝা যাবে মোর লাইক ব্রঙ্কিওলাইটিসের মতো পিছার থাকবে, কেমন, কিউবিলিশন থাকবে কিন্তু জ্বর নাই। তাহলে দেখো আমরা কত কম অ্যান্টিবায়োটিক দিয়ে রুগীরে ভালো করতে পারবো, এটা হলো ইউর ক্রেডিট। অ্যান্টিবায়োটিক না দিয়ে তুমি ভালো করতে পারো, এটা তুমি গুড পজিশন। আর অ্যান্টিবায়োটিক দিলে তো দিয়েই দিলা তুমি, তাহলে তো সবার সাথে তোমার আর তুলনা হলো, তোমার সাথে আমি কম্পেয়ার করবো কিভাবে। তুমি অ্যান্টিবায়োটিক দিবে, আমি অ্যান্টিবায়োটিক দিব, তুমি দিবে না, তুমি জাস্টিফাই করবা, তাহলে গুড পজিশন। আর সবচেয়ে মনে রাখবা যে রুগীদেরকে কাউন্সিলিং, তুমি ঠিক মতো কাউন্সিলিং করতে পারো রুগীদের, রুগীর সাথে তোমার কোনো রকম গ্যাপ হবে না, ঝগড়াঝাটি হবে না, কিচ্ছু হবে না। যদি কাউন্সিলিং করতে না পারো, ঝগড়া হবে, জাতি হবে, সবকিছু। আমাদের যত রকম ভুল বুঝাবুঝি হয়, রুগীদের সাথে একটা দূরত্ব করা হয়, গ্যাপ হয়ে যায়, এটাই সমস্যা। তো এই জন্য প্রথমে রুগীরা আসলে কাউন্সিলিং করতে হবে। ডায়রিয়া রুগীরা বলতে হবে, মা আমার বাচ্চা ডায়রিয়া হয়েছে, ভালো হইতে সময় লাগবে, তার শরীরে পানি বেরিয়ে যাচ্ছে, আমার পানির জন্য আমরা পানিটা রিপ্লেস করার জন্য আমরা কলার স্যালাইন দিছি, স্যালাইনটা চলবে, আস্তে আস্তে যাবে স্যালাইনটা। আর যদি এর মধ্যে পায়খানা হতে থাকে, তাহলে অনগোয়িং লসের জন্য আপনাকে খাবার স্যালাইন খাওয়াতে হবে। কিন্তু নো ডাব ওয়াটার, নো ফ্রুট জুস। ফ্রুট জুস কি করবে, যদি তুমি এখন বলো না, আমাদের অনেকে বলে না যে ডায়রিয়া চলা অবস্থায় আনারের রস খাওয়ান, বলে না, তুমি প্রেসক্রাইব করো আনারের রস খাওয়ালে কি হবে, না কি হবে, গ্লুকোজ না,
আনারস, ফ্রুট জুস, ড্রিঙ্ক, কোকা কোলা, কোক, পান্তা, স্প্রাইট, সফট ড্রিঙ্কস, তারপরে তুমি কি বলে যে ডাব ওয়াটার, প্লাস যদি তুমি আনারস খাওয়া, কি হবে এটা? আনারস খাওয়ালে অসমোটিক ডায়রিয়া হবে, ডায়রিয়া বেড়ে যাবে, ডায়রিয়া বেড়ে যাবে। আনার মধ্যে কি থাকে? আয়রন। তো আয়রনও কনস্টিটিউশন হয়। তো তুমি বাবা তুমি ইয়ে করো না, তুমি কি বলে যে রক্তের সিরাপ, আয়রন সিরাপ খাওয়াই দাও না পায়খানা কনস্টিটিউশনের জন্য। তো আনার খাওয়াচ্ছে কেন? কথা বোঝো নাই? এটা মিসকনসেপশন। আনারস খাওয়াইলে পায়খানা শক্ত হয় না, বরং ইলেকট্রন ইমব্যালেন্স বেড়ে যায়, ভমিটিং বেড়ে যায়, অ্যাবডোমেন ডিস্টেনশন বেড়ে যায়, ডায়রিয়া বেড়ে যায়। আজকে থেকে তোমরা আর ডায়রিয়ার সময় কোনো ফলের রস খাওয়াবে না, এটা আমাদের আইএমসি গাইডলাইন রাখা আছে। নো প্রেসক্রাইব এনি ফ্রুট জুস, সফট ড্রিঙ্কস ডিউরিং ডায়রিয়া। ঠিক আছে, এটা একটা মনে রাখবে। ডাব ওয়াটার, আমাদের ডায়রিয়ার সময় প্রথম ফ্লুইড কি? প্রথম আমাদের রিহাইড্রেশন প্রথম ফ্লুইড হলো ওআরএস। ওআরএস যদি পাওয়া না যায় সেক্ষেত্রে তুমি ডাবল ওয়াটার খাওয়াইতে পারো, লবণ গুঁড়োর শরবত খাওয়াইতে পারো, সিরার পানি খাওয়াইতে পারো, বাটার মার খাওয়াইতে পারো। এখন একটা ডাবের দাম হয়েছে 150 থেকে 200 টাকা, আর একটা খাওয়া স্যালাইন 4 থেকে 5 টাকা। এখন মিসকনসেপশনের জন্য, ভুল বোঝার জন্য মানুষ কি করে, খাওয়া স্যালাইন ঘরে আছে এটা খাওয়াচ্ছে না, ওই ডাব একটা নিয়ে আসবে, কত দূর থেকে হেঁটে নিয়ে আসবে, এই যে প্রস্রাব করতে পায়খানা করতে করতে অবস্থা খারাপ, কিন্তু খাওয়া স্যালাইন ঘরের মধ্যে আছে এটা সে খাওয়াচ্ছে না। পাশাপাশি যেটা করে যে ডাব তো নিয়ে আসতেছে আসতেছে ডাবের পানি খাওয়ায়, বাতার মারা শুরু করে দিতে খাওয়ানো, চিরা পানি খাওয়ানো শুরু করে দেয়। ওই যে শুনছে এগুলো খাওয়ালে খুব ভালো শক্তি হবে, না, তোমার প্রথম প্রেফারেন্স ছিল খাওয়া স্যালাইন, ওটস স্যালাইন। ওটস স্যালাইন না পাওয়া গেলে তোমার অপশন এগুলো, এবং এগুলো খাওয়াবা। পাশাপাশি ওটস স্যালাইন তুমি করতে কিনতে হবে, না পাওয়া গেলে হসপিটালে নিয়ে যেতে পারবে। এটা হলো তোমার, এটা মাথা রাখতে হবে এগুলো। তাহলে ডায়রিয়ার সময় আছে আমরা শুধু, আর ডায়রিয়ার সময় তোমার খাওয়া দাওয়া নর্মাল, 6 মাসের নিচে বুকের দুধ খাবে, 6 মাসের উপরে খিচুড়ি খাবে, আর 2 বছর উপরে হলে ফ্যামিলি ডায়েট খাবে, আলাদা কোনো খাবার নাই। তবে আচ্ছা, আমি যে বলি বারবার তোমাদের সাগু, সুজি, বার্লি, চালের গুঁড়া খাওয়াবে না, বলি না তোমাদেরকে আমি কেন খাওয়াবে না? এগুলো অনলি কার্বোহাইড্রেট ডায়েট। এই কার্বোহাইড্রেট ডায়েট যদি তুমি বাচ্চাকে দীর্ঘদিন থেকে খাওয়াও তাহলে কি হবে? ম্যালনিউট্রিশন ডেভেলপ করবে, কোয়াশিকর ডেভেলপ করবে, হবে না? তাহলে এই জন্যই বলি যে আমরা সাগু, সুজি, বার্লি, চালের গুঁড়া খাওয়াবেন না। অনেকে পায়েস খাওয়ায়, পায়েসের মধ্যে কি দেয়? যে তোমার দুধ দেয়, চিনি দেয়, দুধ মানে গরুর দুধ দেয়, চিনি দেয়, আর কি দেয়? চালের গুঁড়া দেয়। তো এখানে প্রোটিন, ফ্যাট, ভিটামিন গুলো খুবই কম। দীর্ঘদিন থেকে খাওয়ার পরে কি হবে? সেও আবার ম্যালনিউট্রিশনে পড়বে, ভুগবে। তাহলে এগুলো তোমরা ওদেরকে খাইতে নিষেধ করবে। তা আমার মনে হয় আজকে এতটুকু থাক। আমি যতটুকু চেষ্টা করছি তোমাদের বেসিক কনসেপ্টটা তোমাদের দেওয়ার জন্য, তোমাদের ট্রিটমেন্টের একটা গাইডলাইন দিলাম তোমাদেরকে, এবং শুধু নট অনলি ইন দিস ওয়ার্ড, তোমার প্র্যাকটিক্যাল লাইফে, প্রফেশনাল লাইফে যখন তুমি প্র্যাকটিস করতে যাবা তখন তোমার এগুলো অনেক উপকার হবে। কোনো কোশ্চেন থাকলে আমার কোশ্চেন করতে পারো।